গায়ের শালটা খুলে পড়ে গেল। আমি তখনও ক্ষিপ্তের মতো হকি স্টিক চালাচ্ছি। কনকনে শীতের অনুভূতি মুহূর্তেই যেন উবে গেছে। রূপকের নাম ধরে কয়েকবার ডাকলাম, রূপক, 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 রূপক। ও শুনতেই পেল না। তখন ঝুঁকে পড়ে ওর হাত ধরে এক হ্যাচকা টান মারলাম। শো শেষ করে গ্রিন রুমে এসে ধুরাচড়া ছাড়ছি। পর্দা সরিয়ে অনন্ত এসে ঘরে ঢুকলো। বলল, মোহনদা, একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে চান, বাইরে অপেক্ষা করতে বলে এসেছি। অনন্ত আমার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, ভীষণ কাজের ছেলে। ম্যাজিশিয়ান হিসেবে আমার যেটুকু নাম ডাক তার অনেকটাই অনন্তর জন্যে। ছেলেটার বুদ্ধি আছে, নিয়ম মাফিক কাজ করে আর খাটতেও পারে খুব। আমার সারা বছরের প্রোগ্রাম ওই ঠিক করে। বলতে গেলে অনন্ত একরকম আমার ম্যানেজার, ডান হাত, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট, সব কিছু। সেই গোড়া থেকেই ও আমাদের ম্যাজিকের দলে রয়েছে। পাগড়ি, আলখাল্লা, সিল্কের পাজামা খুলে গুছিয়ে রাখতে রাখতে অনন্তকে বললাম, মিনিট 10 পরে ঘরে পাঠিয়ে দিও। অনন্ত ঘাড় নেড়ে ব্যস্তভাবে চলে গেল। আজ ওর ব্যস্ত থাকার কারণ আছে। 7 দিনের শো করতে আমরা রানাঘাটে এসেছিলাম। আজ তার 7ম দিন শেষ হলো। কাল ভোরেই আমরা রওনা হব কৃষ্ণনগরের দিকে। সেখানে 10 দিনের প্রোগ্রাম আছে। সুতরাং শেষ রজনী শো খতম হওয়া মাত্রই অনন্ত গোছগাছের তত্ত্বাবধানে লেগে পড়েছে। দলে আমি আর অনন্ত ছাড়া আছে আরো 14 জন মেয়ে পুরুষ। তাদের সব রকম দায় দায়িত্বই অনন্তর একার কাঁধে। পাজামা পাঞ্জাবি পরে গায়ে একটা শাল জড়িয়ে নিলাম। শীতটা এবার যেন বেশ জাঁকিয়ে পড়েছে। তাঁবুর ভেতরেও কাঁপুনি ধরে যায়। একটু পরেই পর্দা সরিয়ে একজন বয়স্ক ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন। তার ঠিক পেছনেই অনন্ত। ওর সঙ্গে চোখাচোখি হতেই ও ভদ্রলোকের দিকে ইশারা করে ঘর ছেড়ে চলে গেল। আমি একটা টুল এগিয়ে দিয়ে তাকে বসতে বললাম। আমি এখনো অটোগ্রাফ দেওয়ার মতো নামি ম্যাজিশিয়ান হইনি। খোলা মাঠে তাঁবু ফেলে ম্যাজিক শো করাই আমার অভ্যেস। থিয়েটার হলে যাতে উঠতে পারিনি। সুতরাং আমার সঙ্গে লোকজন দেখা করতে আসে সাধারণত 2টো কারণে: কোথাও শো করতে নিয়ে যাওয়ার চুক্তি করতে, কিংবা কোনো ম্যাজিকের কৌশল জানতে। প্রথমটির জন্য আসে বয়স্করা, আর শেষের কারণে আসে ছেলে ছোকরারা। এই ভদ্রলোক আমাকে হয়তো কোথাও কল শোর আমন্ত্রণ জানাতে চান। ভদ্রলোকের পরনে ছাই রঙের ঢোলা ফুল প্যান্ট, গায়ে ঢোলা একটা হাত কাটা বাদামি সোয়েটার, আর গলায় হলদে কালো চেক চেক কম্বল মাফলার। এককালে বোধহয় স্বাস্থ্য ভালো ছিল, এখন ভেঙে গিয়ে পোশাকগুলো ঢিলে ঢালা হয়ে গেছে। ভদ্রলোকের চোখের দিকে তাকালে বয়স 50-এর এপিঠে বলে মনে হয়, কিন্তু তার ভাঙা ভাঙা গলা, খোঁচা খোঁচা দাড়ি, চোখের নিচে কালি, এইসব দেখা মাত্রই বয়সটা এক লাফে 60-এর ওপিঠে চলে যেতে চায়। টুলে বসে ভদ্রলোক গ্রিন রুমটা জরিপ করছিলেন। নানা রকম জিনিসে ছোট ঘরটা একেবারে জবরজং। পোশাক, টুল, কাঠের বাক্স, রঙিন ফিতে, বিচিত্র আসবাব, মুখোশ, পাখির খাঁচা, আরো কত কি। ভদ্রলোক বোধহয় কোনো ছোটখাটো জাদুঘরের গ্রিন রুমে কখনো ঢোকেননি। মিছিমিছি সময় বয়ে যাচ্ছিল দেখে শেষ পর্যন্ত আমিই মুখ খুললাম। বলুন, কি দরকার? ভদ্রলোকের কপালে ভাঁজ পড়েছিল দুশ্চিন্তায়। আমার দিকে ফিরে কপাল সাফ করে হাসতে চেষ্টা করলেন। বললেন, মোহনবাবু, আমার নাম নিমাই চন্দ্র সরকার। চূর্ণী নদী পেরিয়ে গাংনাপুরে আমি থাকি। এই 7 দিনে
7 বার আমি আপনার ম্যাজিক দেখেছি। দেখে মনে হয়েছে আপনি আমাকে বাঁচাতে পারবেন, আমার 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 ছেলেকে বাঁচাতে পারবেন। আমি স্তম্ভিত হয়ে গেলাম। সবকিছু গুলিয়ে যাচ্ছিল। 7 বার ম্যাজিক দেখে নিমাইবাবুর মনে হয়েছে আমি ওকে ওর ছেলেকে বাঁচাতে পারি। ভদ্রলোক বলছেন কি? ওর মাথায় গোলমাল হয়নি তো? কিন্তু আমি কিছু বলে ওঠার আগেই ঠিক আমার মনের কথাটা পড়ে নিয়ে তিনি বললেন, তবে মরিয়া মানুষ বোধহয় পাগলের মতোই আচরণ করে। আপনার আপনার ভাসমান তরুণীর খেলা দেখে আমি বুঝেছি আপনি সত্যি সত্যি হিপনোটিজম জানেন। আর যে ভয়ানক বিপদে আমি পড়েছি তাতে হিপনোটিজম জানা কোনো বিশেষজ্ঞ ছাড়া বোধহয় আমার গতি নেই। অবশ্য তাতে যদি সমস্যার সমাধান না হয় তাহলে ধরে নেব গোটা ব্যাপারটা অলৌকিক, ভূত প্রেতের নিষ্ঠুর খেলা। ভাসমান তরুণীর খেলায় আমি একজন পঙ্গু যুবতীকে সম্মোহিত করে শূন্যে ভাসিয়ে দিই। তারপর তার শরীরের উপর বিভিন্ন মুদ্রার হাত চালিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলি। বলা বাহুল্য, তরুণীটি মোটেই পঙ্গু নয়, আর পুরো ব্যাপারটাই স্রেফ ম্যাজিকের কৌশল। তবে আলো ছায়াময় পরিবেশে অনন্তর দক্ষ পরিচালনায় আর আমার নিখুঁত উপস্থাপনায় ওই ম্যাজিকটা সব দর্শকদের একেবারে মন্ত্রমুগ্ধ করে রাখে। ম্যাজিকটা শেষ হলে সকলে যেন স্বপ্ন ভেঙে চেতনা ফিরে পায়। নিমাইবাবু বললেন, মেয়েটিকে মঞ্চের উপরে হিপনোটাইজ করার সময় আমি আপনার হাত চালানোর ভঙ্গি প্রতিদিনই খুব খুঁটিয়ে লক্ষ্য করেছি। আমার দৃঢ় বিশ্বাস আপনি হিপনোটিজম জানেন এবং ভালো রকমই জানেন। দয়া করে অস্বীকার করবেন না। আমাকে আপনি বাঁচান, প্লিজ মোহন বাবু, প্লিজ। ভদ্রলোক সোজা উঠে এসে আমার হাত দুটো চেপে ধরলেন। ঝুঁকে পড়ে আর্ত অনুনয় সুরে বললেন, মোহন বাবু, আমার যথাসাধ্য আপনাকে আমি দেব। দয়া করে এই হতভাগা বাপটিকে নিরাশ করবেন না। আমি খুব দোটানায় পড়ে গেলাম। মঞ্চের ব্যাপারটা অভিনয় হলেও হিপনোটিজম যে আমি জানি না তা নয়, অনেকের মতে বেশ ভালোই জানি। আর সেই সঙ্গে পড়তে শুরু করেছি সম্মোহন বিদ্যা সংক্রান্ত নানান বইপত্র। বহু দেশি বিদেশি বই গুলে খেয়েছি, অভ্যাস করেছি দিনরাত, পরিশ্রম করেছি প্রাণান্ত। এই পর্যন্ত সম্মোহন বা জাদুবিদ্যা কতখানি আয়ত্ত করতে পেরেছি জানি না। তবে জাদুকর মোহন কুমারের নাম পশ্চিম বাংলার লোকের কাছে এখন আর একেবারে অজানা নয়। কিন্তু কাল ভোরেই যে সদল বলে আমাকে কৃষ্ণনগর রওনা হতে হবে, আবার নিমাইবাবুর সমস্যাটা শুনেও তো কৌতূহল হচ্ছে খুব। ভদ্রলোক এখনো আমার হাত দুটো আঁকড়ে ধরে রয়েছেন। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আপনি এখানে বসুন, আমি একটু কথা বলে দেখি। বেরিয়ে এসে দ্বিতীয় বড় গ্রিন রুমটায় অনন্তকে খুঁজে পেলাম। ওকে একপাশে ডেকে নিয়ে সংক্ষেপে সব বললাম। সে খুব অবাক হয়ে গেল, চোখে মুখে কৌতূহল ফুটে উঠল। আমি বললাম, অনন্ত, তুমি আর সবাইকে সবকিছু বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণনগরে রওনা করে দাও। আমরা দুজন আর 1-2 দিন এখানে কাটিয়ে যাই। কৃষ্ণনগরে 2 দিন দেরির ব্যাপারটা পরে ম্যানেজ করে নেব। এরকম বিচিত্র অভিজ্ঞতার সুযোগ আর বোধহয় আসবে না। অনন্ত এক কথায় রাজি। আমি ফিরে এসে নিমাইবাবুকে সিদ্ধান্তের কথা বললাম। উনি প্রায় কেঁদে ফেললেন। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বললেন, আপনারা তাহলে আমাদের বাড়িতে চলুন। 2 দিন আমার অতিথি হয়ে সেখানেই থাকবেন। যেতে যেতে ঘটনাটা সবিস্তারে আপনাকে খুলে বলবো।
আমি নিমাইবাবুর আশায় উজ্জ্বল শীর্ণ মুখটা দেখছিলাম। আমি কি পারবো ওকে কিংবা ওর ছেলেকে বাঁচাতে? সামান্য লটবহর নিয়ে অনন্ত একটা সাইকেল রিকশায় উঠল। অন্য একটা রিকশায় উঠলাম আমি আর নিমাইবাবু। রিকশা গাংনাপুরের পথে রওনা হতেই ঘড়ি দেখলাম 9:30। আমাদের রিকশা অনন্তকে পথ দেখিয়ে চলল। এরই মধ্যেই রানাঘাটের আলো স্তিমিত হয়ে চারপাশে ঘুম নেমে আসছে। রিকশার হর্ন বলতে গেলে বাজাতেই হচ্ছিল না। নিমাই সরকার সিগারেট বের করে আমাকে দিলেন, নিজেও একটা ঠোঁটে রাখলেন। তারপর দেশলাই জেলে 2টো সিগারেটে আগুন ধরিয়ে এক মুখ ধোঁয়া ছাড়লেন। ধীরে ধীরে বললেন, মোহন বাবু, মাসখানেক হলো আমি কৃষ্ণনগরে বদলি হয়ে এসেছি। সেখানে ঘর পেতে অসুবিধে হচ্ছিল। তখন পরিচিত একজন গাংনাপুরের একটা বাড়ির সন্ধান দেয়, বেশ সস্তায়। ফলে রাজি হয়ে গেলাম। সেখান থেকেই কৃষ্ণনগরের ডেইলি প্যাসেঞ্জারি করি। আমার বাড়িটা 1 তলা, গোটি 3 ঘর, বাথরুম, রান্নাঘর আর ছোট এক টুকরো বাগান মতো আছে বাড়ির পেছন দিকে। আমার সংসার ছোট, স্ত্রী আর 2 ছেলে। বড় ছেলে বিনোদ একটা ওষুধ কোম্পানির সেলসম্যান, আর ছোট ছেলে রূপক ক্লাস 10-এ পড়ে। আমি বদলি হওয়ায় ও 1 মাস হলো রানাঘাট হাই স্কুলে পড়ছে। আগে আমরা কলকাতায় ছিলাম। তখনও হিন্দু স্কুলে পড়তো। পড়াশোনায় বেশ ভালো। তবে দিন 15 হলো ওকে নিয়ে গোলমালটা শুরু হয়েছে। রিকশা গতি নিয়েছে। শীতের বাতাস গায়ে বিচ্ছে ছুঁচের মতো। আকাশে আধখানা চাঁদ আর কুচি কুচি তারা। আমি নিমাইবাবুর দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম। আমার আগ্রহ ক্রমশ বাড়ছিল। কিছুক্ষণ চুপ করে থেকে উনি আবার বলতে শুরু করলেন, রূপকের একটা বদ অভ্যাস আছে। ও ঘুমের মধ্যে প্রায় কথা বলে, কিন্তু কিন্তু সে কথার মাথা মুন্ড কিছুই বোঝা যায় না। তাছাড়া মাঝে মধ্যে ও কোনো কোনো কাজ করে যা পরে ওর একদমই মনে থাকে না, বেমালুম ভুলে যায়। অথচ পড়াশোনার ক্ষেত্রে এরকম ভুল ওর হয় না। যাই হোক, এই নিয়ে আমরা তেমন দুশ্চিন্তায় পড়িনি। ভেবেছি বড় হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু 3-15 আগে একটা ঘটনা আমাদের সবাইকে ভয় পাইয়ে দিল। নিমাইবাবু সিগারেটে গভীর টান দিলেন। একটা ছোট কাশি সামলে নিয়ে বললেন, বিনোদ প্রায় 3-20 আগে কোম্পানির কাজে ট্যুরে গিয়েছিল। ও থাকলে 2 ভাই একসঙ্গেই শোয়। বিনোদ চলে যাওয়ার পর রূপক একাই শুতে চাইল। ওর মাকে স্পষ্ট জানিয়ে দিল একা শুতে ওর একটুও ভয় করে না। আমরাও আর জোর করিনি। কিন্তু 15 আগে, একটু আগে যা বলছিলাম, দেখি ঘুম থেকে উঠে রূপু খুব খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় মুখ দেখছে। একটু পরে ও আমার কাছে এসে বলল ভালো করে ওর মুখটা দেখতে। ছেলেটা কেমন যেন দিশেহারা হয়ে গিয়েছিল। একটু একটু ভয়ও পেয়েছিল বোধ হয়। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, কি কি দেখলেন ওর মুখে? সামনে আধারি পথের দিকে চোখ রেখে ক্লান্ত স্বরে নিমাইবাবু বললেন, ছোট ছোট কয়েকটা আঁচড়ের দাগ। দেখে
নখের আঁচড় বলেই মনে হলো, ধারালো নখের সূক্ষ্ম আঁচড়। নিমাইবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমাদের রিক্সা এখন চূর্ণী নদীর ব্রিজের উপর দিয়ে চলেছে। আমি গায়ের শালটাকে আরো ভালো করে জড়িয়ে নিলাম। হাতে সিগারেটের শেষ টান দিয়ে টুকরোটাকে ছুঁড়ে ফেলে দিলাম। বললাম, তারপর? তারপর আর কি, পরদিনও আবার সেই নখের আঁচড়, মুখে আর হাতে। লক্ষ্য করলাম দু একটা জায়গায় বিন্দু বিন্দু রক্ত জমাট বেঁধে রয়েছে, অথচ রূপু এর বিন্দু বিসর্গ কিচ্ছু জানে না। মোহন বাবু, এদিকটা বেশ খোলামেলা জায়গা, গাছগাছালিও কম নয়, সুতরাং নানা জাতের পাখিও অনেক আছে। আমি ভেবেছি রাত বিরেতে আধার কানা কোনো পাখি হয়তো জানলা টানলা দিয়ে ঢুকে পড়েছে রূপকের শোয়ার ঘরে, তারপর অন্ধকারে দিশেহারা হয়ে ঘরময় উড়ে বেরিয়েছে। আর তখনই রূপর হাতে মুখে তার নখের আঁচড় লেগেছে। রূপ হয়তো অঘরে ঘুমোচ্ছিল, তাই টের পায়নি। পরে পাখিটা জানলা দিয়ে কোনো রকমে আবার উড়ে বেরিয়ে গেছে। তবে একটা কথা, এরকম সন্দেহ আমার হয়েছিল বটে, কিন্তু পাখির উড়াউড়ির জন্য ঘরের কোনো জিনিস ওলটপালট অবস্থায় দেখিনি। সে যাই হোক, তৃতীয় রাতে রূপুকে সব জানলা দরজা বন্ধ করে ছিটকিনি এঁটে ঘুমোতে বললাম, কিন্তু কিন্তু পরদিনও একই ব্যাপার, বরং আঁচড়ের চিহ্ন যেন আরো বেশি। ঘরে ঘুলঘুলি আছে? আমি নিমাইবাবুকে বাধা দিয়ে প্রশ্ন করলাম। আছে, তবে তবে সেগুলো সিমেন্টের ঢালাই করা, একটা চড়ুই পাখিও যেতে পারবে না। তারপর? তারপর আর কি, একদিন দুদিন ছাড়া ছাড়া ওই একই ব্যাপার। আমি ওর সঙ্গে রাতে শুয়ে দেখেছি, কিন্তু কিন্তু কিচ্ছু টের পাইনি। ওর মাও শুয়েছে, কিন্তু আঁচড়ের চিহ্ন ঠেকাতে পারেনি। বিনোদ দিন চারেক আগে ফিরে এসে সব শুনেছে। শুনে সারা রাত জেগে ছোট ভাইকে পাহারা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কিন্তু মাঝরাতে আচমকাই ও ঘুমের ঘোরে ঢলে পড়েছে। ঘুম ভেঙেছে সেই সকালে। রূপকের হাতে মুখে তখন নতুন নখের আঁচড় পড়েছে। আমি আর আমার স্ত্রী রাত জেগে রূপককে পাহারা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের অবস্থাও হয়েছে ঠিক বিনোদের মতো। হঠাৎই যেন গাঢ় ঘুমে তলিয়ে গেছি। চূর্ণী নদী পেরিয়ে গাংনাপুরে কিছুটা ঢুকে পড়েছি। পিছনে তাকিয়ে অনন্ত রিক্সাটাকে একবার দেখে নিলাম। নিমাইবাবু পুরনো সিগারেট শেষ করে নতুন একটা ধরিয়েছেন। তাতে কয়েকটা টান দিয়ে আমার দিকে তাকালেন। আলো আধারির মধ্যেও তার চোখ স্পষ্ট দেখতে পেলাম। তিনি যেন নীরবে আমাকে অনুনয় করে বলছেন, মোহনবাবু কিছু বলুন। আমি জিজ্ঞেস করলাম, রূপককে ডাক্তার দেখিয়েছেন? ক্লান্তভাবে নিমাই সরকার বললেন, এমনিতে তো আঁচড়ের জন্য টেডভ্যাক ইঞ্জেকশন দিতে হয়েছে, তাছাড়া একজন সাইক্রিয়াট্রিস্টের সঙ্গেও কথা বলেছি। ভদ্রলোক কৃষ্ণনগরে বসেন। উনি সব শুনে
বেশ ঘাবড়ে গেলেন। তারপর বললেন, আচ্ছা, ঘুমের ঘরে ও নিজের হাতে মুখে আঁচড় কাটে না তো? তখন আমি বলেছি যে না, কারণ আঁচড়গুলো বেশ সূক্ষ্ম, অনেকটা সুতোর মতো, মানুষের নখের হওয়ার কথা নয়। পরে আমি এক সকালে রূপোর নখ পরীক্ষা করেও দেখেছি, সেখানে ছাল, চামড়া বা রক্তের কোনো চিহ্ন দেখিনি। নিমাই সরকার হতাশার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই ঘটনার যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা খুঁজে না পেয়ে সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক আমাকে সাবনাম্বুলিজম, হিপনোটিজম, মেসমারিজম এসব ভারী ভারী শব্দ শুনিয়েছিলেন। তার মধ্যে হিপনোটিজম শব্দটাই আমার যা একটু চেনা। তখন হিপনোটিজম নিয়ে কয়েকদিন বেশ পড়াশোনা করলাম, কিন্তু রহস্যের কিনারা করতে পারলাম না। পরে আমার স্ত্রী কমলাকে হিপনোটিজমের কথা বলতেই সে আপনার কথা আমাকে বলল। পোস্টার না হেডিং কিসে যেন সে দেখেছে, আপনি রানাঘাটে আসছেন 7 দিনের শো করতে। এমনিতে আমরা তো খুবই ভেঙে পড়েছিলাম। তাছাড়া পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের নানা রকম উপদেশ আর পরামর্শে আমি কি রকম যেন বিভ্রান্ত হয়ে পড়েছি। ফলে কমলার কথাটা বেশ মনে ধরল। ডান দিকে একটা পুকুরে চাঁদের ছায়া পড়েছিল, সেদিকে এক পলক চোখ রেখেছিলাম। হঠাৎই টের পেলাম নিমাইবাবুর কর্কশ হাতের চেটো আমার হাতের উপরে। তিনি চাপা গলায় বললেন, এখন আপনি আমাদের শেষ ভরসা মোহন বাবু। তারপর একটু থেমে গলার স্বর স্বাভাবিক করে আবার বললেন, আমরা এসে গেছি। চোখে পড়ল সামনে খানিকটা ফাঁকা জমিতে একটা একতলা বাড়ি। তার থেকে বেশ কিছুটা দূরে 2-4টে একই ঢঙের বাড়ি দাঁড়িয়ে, তার পিঠে কয়েকটা আলোর বিন্দু, গাছগাছালি আর অন্ধকার। রিক্সা থেকে নেমে নিমাইবাবুর বাড়িতে ঢোকা মাত্রই আমার কেমন যেন শীত শীত করে উঠল। পরিচয় এবং খাওয়া দাওয়ার পালা শেষ করে আমি আর অনন্ত রূপকের ঘরে এলাম। ও তখন পড়াশোনা শেষ করে সবে লেপ মুড়ি দিয়ে শুয়েছে। বিনোদ একপাশে একটা চেয়ারে বসে একটা বই পড়ছিল। আমাদের ঢুকতে দেখেই উঠে দাঁড়ালো। ওর হাতে একটা টর্চ ছিল, সেটা আমাকে দিয়ে মলিন হেসে বলল, এটা রাখুন। একটু থেমে আবার বলল, আমি তাহলে যাই, রাত বিরেতে কোনো দরকার পড়লেই ডাকবেন কিন্তু। কিন্তু লক্ষ্য করলাম 22-23 বছরের যুবকটিকে এখনই কেমন বুড়ো বুড়ো দেখাচ্ছে। নিমাইবাবু আমাদের পিছনে পিছনে ছেলেদের শোয়ার ঘরের দরজা পর্যন্ত এসেছিলেন। হাই বিনু। চাপা গলায় বিনোদকে ডেকে নিলেন। ওরা চলে যেতেই টর্চটা পকেটে রেখে আমি চটপট দরজা বন্ধ করে দিলাম। শুধু শুধু দেরি করে লাভ নেই। অনন্ত তখন ঘরের প্রতিটি ইঞ্চি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, আর রূপক শুয়ে শুয়েই কৌতূহলী চোখে আমাদের দুজনের দিকে তাকিয়ে। বাড়িতে এসে কমলা দেবীর সঙ্গে আলাপ হয়েছে। ভদ্রমহিলা যে ভীষণ ভেঙে পড়েছেন তাতে সন্দেহ নেই। রূপকের কথা বলতে গিয়ে কেঁদে ফেলছিলেন বারবার। বড় ভাই বিনোদ খুব কম কথা বলছিল। ছোট ভাইকে সুস্থ করতে না পারার গ্লানি বোধ হয় ওকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছিল। রূপককে সেই তুলনায় বেশ হাসি খুশি দেখাচ্ছে। মা, বাবা, দাদার মনমরা ভাব ওকে যে সামান্য অবাক করেছে তাও ওর অভিব্যক্তিতে স্পষ্ট ছিল। প্রথম পরিচয়ের সুযোগে ওর সঙ্গে বেশ আলাপ জমিয়ে নিয়েছি। এমনকি 2-4টে চটজলদি ম্যাজিক দেখিয়ে ওকে একেবারে তাক লাগিয়ে দিয়েছি। বলেছি চলে যাওয়ার আগে
অনেক ম্যাজিক ওকে শিখিয়ে দিয়ে যাব। অনন্ত ম্যাজিকের নানান গল্প করে ওর সঙ্গে বেশ বন্ধুত্ব করে ফেলেছে। খেতে বসে লক্ষ্য করছিলাম ওরা এক মনে গল্প করে চলেছে আর মাঝে মাঝেই হেসে উঠছে একসঙ্গে। আমি রূপকের কৌতূহলে ভরা মিষ্টি মুখটা দেখছিলাম। অলৌকিক আচরের চিহ্নগুলো এক নিষ্ঠুর ছবি এঁকে দিয়েছে সেখানে, তবে কোনো আচর থেকেই ঘা হয়নি। নিমাইবাবুর কাছে শুনেছি ওকে নিয়মিত অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে, তাছাড়া টেডভ্যাক ইঞ্জেকশন তো নেওয়াই রয়েছে। সেই জন্যই জ্বালা যন্ত্রণা থেকে রেহাই পেয়েছে বেচারা। অনন্তকে বললাম, ঘরের সব জানলা ভালো করে বন্ধ করে ছিটকিনি এঁটে দাও। অনন্ত কোনো প্রশ্ন না করে কাজে লেগে গেল। আমি ঘরের ভেতরে অনুসন্ধানী চোখ বুলিয়ে নিলাম। একটা ডাবল বেড খাট রূপক আর বিনোদের জন্য, একজোড়া চেয়ার, একটা টেবিল। টেবিলের পাশে দেওয়ালের তাকে রূপকের বই খাতা, টেবিলেও তার কিছু কিছু ছড়ানো। দেওয়ালে দুটো ক্যালেন্ডার, দুটোই ওষুধ কোম্পানি, একটা দেওয়াল আয়না, তাছাড়া দুর্গা ও সরস্বতীর ফটো ফ্রেমে বাঁধানো। খাটের তলায় দুটো ট্রাঙ্ক আর একটা বেতের মোড়া। ঘরে মোট 4টি জানলা, একটা দরজা আর দুটো ঘুলঘুলি। ঘুলঘুলির ফাঁকগুলো খুব ছোট, যেমনটি নিমাইবাবু বলেছিলেন। আমার কথায় 4টে জানলার কাচের পাল্লাই অনন্ত ঠিকঠাক এঁটে দিল। তারপর খাটের উপর গিয়ে বসল। রূপককে জিজ্ঞেস করলো, ভয় করছে? রূপক বলল, না। তারপর একটু চুপ করে থেকে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আচ্ছা মোহনদা, তোমরা ওটাকে ধরতে পারবে তো? আমি অবাক হয়ে বললাম, কাকে? রূপক চোখ বড় বড় করে বলল, ওই যে কালো ভ্যাম্পায়ারটাকে, যেটা মাঝরাতে এসে আমার গায়ে আঁচড় কেটে রক্ত খেয়ে যায়। এসব কথা তোমাকে কে বলেছে? কেন, স্কুলের বন্ধুরা, গল্পের বইতে নাকি এরকমই লেখা আছে। আমার খুব কষ্ট হলো। ক্লাস 10-এর ছেলে, কিন্তু মনটা এখনো অনেক কচি, কাঁচাও বলা যায়। আমি ওর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম, ওসব বাজে কথা, তুমি ঘুমিয়ে পড়ো। আমি আর অনন্তদা তোমার অসুখ সারিয়ে দেব, কোনো ভয় নেই। কাল থেকে তোমার গায়ে আর কেউ আঁচড় কাটবে না। রূপক আশ্বস্ত হয়ে চোখ বুঝল, কিন্তু আমার কথাগুলো নিজের কানেই কেমন ফাঁকা আওয়াজের মতো শোনালো। নিমাইবাবু 3টে কথা আমাকে বলেছিলেন, সমনাম্বুলিজম, হিপনোটিজম আর মেসপারিজম। কেন যেন মনে হচ্ছে এর মধ্যে কোথাও রহস্যের সূত্র লুকিয়ে আছে। এর উপর ভিত্তি করে একটা থিওরিও আমি খাড়া করেছি। পাশের ঘরে দেওয়াল ঘড়িতে ছমছমে শব্দ করে 11টা বাজল। রূপক পাশ ফিরে গুটিসুটি মেরে শুল। মনে হলো ঘুম আসতে ওর দেরি হবে না। আমি এপাশ ওপাশ তাকিয়ে একটা লাঠি জাতীয় অস্ত্র খুঁজছিলাম। হঠাৎই চোখ গেল রূপকের পড়ার টেবিলের পিছনে। দেয়ালে হেলান দিয়ে দাঁড় করানো রয়েছে একটা হকি স্টিক। এগিয়ে গিয়ে সেটা বের করে নিলাম, বেশ মজবুত। অনন্ত প্রশ্নভরা চোখে আমাকে লক্ষ্য করছিল, তাই হেসে ছোট্ট করে বললাম, সাবধানের মার নেই। অনন্ত বলল, আমাদের যেমন করেই হোক জেগে থাকতেই হবে মোহনদা, হঠাৎ করে ঘুমে ঢলে পড়লে চলবে না। আমি বললাম, নিশ্চিন্ত থাকো, সে ভয় নেই। আমি দরজার কাছে চেয়ার নিয়ে বসছি, তুমি বিছানায় থাকবে। নাও, এবার আলো নিভিয়ে দাও। অনন্ত উঠে গিয়ে সুইচ টিপে আলো নিভিয়ে দিল। ঝুপ করে অন্ধকার লাফিয়ে নেমে এলো ঘরে। শরীরের প্রতিটি স্নায়ু উৎকণ্ঠা ও উত্তেজনায় টান টান। অপেক্ষা করছি কোনো ভয়ঙ্কর ঘটনার জন্য, তবে কি সে ঘটনা তা জানি না। আর আজ রাতে সে ঘটনা ঘটবে কিনা তাও জানি না, কিন্তু তবুও সজাগ থাকতেই হবে। নিষ্পাপ ছেলেটিকে বাঁচাতেই হবে এই নিষ্ঠুর অভিশাপ থেকে। অন্ধকার ভেদ করে রূপকের লেপে মোড়া দেহটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। অনন্তের চেহারাও খানিকটা বোঝা যাচ্ছে। জানলার কাচের শার্সির ও পিঠে শীতের রাত, ঘুটঘুটে অন্ধকার।
গাছপালা, আকাশ কিছুই প্রায় চেনা যাচ্ছে না। খুব ভালো করে নজর করলে কয়েকটা তারার ফুটকি শুধু চোখে পড়ে। মাঝে মাঝে ভেসে আসছে রাত পাখির ডাক আর শিয়ালের আর্তকান্না। অপেক্ষায় কতক্ষণ কেটে গেছে জানি না। হঠাৎই একটা অদ্ভুত তন্দ্রার আমেজ আমার কাঁধে চেপে বসল। চোখের পাতা হঠাৎই হয়ে উঠল লোহার মতন ভারী, আর মনটা যেন পুলকে কুয়াশা মোড়া ঝাপসা হয়ে গেল। কিন্তু তখনও স্পষ্ট অনুভব করতে পারছি একটা গাঢ় থমথমে বাতাস যেন ঘরের ভিতরে জাঁকিয়ে বসেছে। ঠিক ফুটবলে পাম্প করা বাতাসের মতো ঘরের বাতাসের চাপ বাড়ছে, ক্রমেই বাড়ছে। চোখ বুজে আসতে চাইছে, আর নাম না জানা এক বুনো গন্ধ নাকে ঢুকে পড়ে সমস্ত চেতনাকে যেন অবশ করে দিচ্ছে। আমি এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। হকি স্টিকটা শক্ত করে মেঝেতে ঠুকলাম একবার, কিন্তু কোনো অলৌকিক বাতাস যেন আমার শরীরের সমস্ত শক্তি ক্রমশ শুষে নিচ্ছে। আর কতক্ষণ আমি দুপায়ে খাড়া থাকতে পারবো জানি না। প্রাণপণ চেষ্টায় হকি স্টিকটা মেঝেতে আবার ঠুকলাম। এপাশ ওপাশ ছটকা মেরে মাথা ঝাঁকিয়ে ডেকে উঠলাম, অনন্ত, অনন্ত। তারপরে পকেট থেকে টর্চ বের করে খাট লক্ষ্য করে বোতাম টিপলাম। কোনো উত্তর নেই। অনন্ত আর রূপক দুজনেই ঘুমে অসার। টর্চ নিভিয়ে দিলাম। বন্ধ কাচের জানলার বাইরে রাতের চেয়েও গাঢ় অন্ধকার। কোনো ছায়া যেন নেমে এসেছে, ঘিরে ধরেছে নিমাই সরকারের ছোট্ট বাড়িটিকে। আমার ইচ্ছাশক্তির সঙ্গে অন্য কারো ইচ্ছাশক্তির প্রচন্ড লড়াই চলছিল। আড়াল থেকে কেউ যেন শুষে নিতে চাইছে আমার মনের জোর, মনের সমস্ত প্রতিরোধ। আমি আবার চিৎকার করে অনন্তর নাম ধরে ডেকে উঠলাম, অনন্ত, অনন্ত। অনন্তর কোনো সাড়া নেই। তবে রূপক ঘুমের ঘোরে জড়ানো গলায় কি যেন বলে উঠল, আমাকে আমাকে ছেড়ে দাও, আমি যাব না, আমি যাব না, না না, আমি যাব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এবারে স্পষ্ট বুঝলাম আড়ালে অদৃশ্য থেকে কেউ আমাদের সম্মোহিত করতে চাইছে। কে সে? কোনো সম্মোহন বিশারদ? প্রাণপণ জেদ আর প্রতিজ্ঞায় নিজেকে সচেতন রাখলাম। কিছুক্ষণের মধ্যেই আমার তন্দ্রার ভাবটা কেটে গেল। বুঝলাম লড়াইয়ে জিতে গেছি। কিন্তু তখনও মাথাটা সামান্য ঝিমঝিম করছিল। বিনোদ বলেছিল রাত বিরেতে কোনো দরকার পড়লেই ডাকতে। অতএব বেশ চিৎকার করে বিনোদ আর নিমাইবাবুর নাম ধরে কয়েকবার ডাকলাম, বিনোদ, বিনোদ, নিমাইবাবু, নিমাইবাবু, কোথায় আপনারা? বিনোদ, বিনোদ, নিমাইবাবু, ও নিমাইবাবু, কোথায় আপনারা? যা আশা করেছিলাম তাই হলো। কোনো সাড়া নেই। ঠিক কি যে ঘটতে চলেছে সেটা স্পষ্ট বুঝে উঠতে না পারায় কিছুটা দিশেহারা হয়ে পড়েছিলাম। আবার টর্চ জেলে অন্ধকার ঘরের নানান কোণে সতর্কভাবে নজর করে দেখলাম। ভাবলাম ঘরের আলোটা জ্বেলে দিই, কিন্তু কাজে তা করে ওঠার আগেই দেখি রূপক এক ছটকায় লেপ সরিয়ে বিছানায় উঠে বসেছে। সঙ্গে সঙ্গে টর্চ নিভিয়ে দিলাম। হকি স্টিকটা শক্ত মুঠোয় চেপে ধরে ওকে লক্ষ্য করতে লাগলাম। রূপক খুব স্বাভাবিক এবং অভ্যস্তভাবে বিছানা থেকে নেমে এলো। জামা সোয়েটার সব ঝটপট গায়ে জড়িয়ে নিল। তারপর ঘরের দরজার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি উত্তেজিত হয়ে ডাকলাম, রূপক, 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 রূপক। ও ভ্রুক্ষেপ করল না। মনে হলো না আমার ডাক শুনতে পেয়েছে। দরজার দিকে তড়িঘড়ি এগোতে গিয়ে রূপক চেয়ারে টেবিলে ধাক্কা খেল, অনেকটা অন্ধ মানুষের মতো। কিন্তু যন্ত্রণা বা বিরক্তির কোনো শব্দ বেরিয়ে এলো না ওর মুখ থেকে। পরক্ষণে আমাকে পাশ কাটিয়ে
ও দরজার কাছে পৌঁছে গেল। তারপর ছিটকিনি খুলে দরজা হাট করে সোজা বাইরে বেরিয়ে গেল। অনন্ত, 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 অনন্ত! আমি অনন্তকে বৃথায় আরো 2-1 বার ডাকলাম। তারপর টর্চ আর স্টিক বাগিয়ে ধরে রূপককে অনুসরণ করে ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে বারান্দায় এসে রূপক জুতো পরে নিল। তারপর সদর দরজা খুলে বেরিয়ে গেল বাড়ির বাইরে। ওকে অনুসরণ করতে আমার বেশ কষ্ট হচ্ছিল, যেন ভারী বাতাস ঠেলে লড়াই করে এগোতে হচ্ছে। কিন্তু চটিজোড়া পায়ে গলিয়ে চটপট বাইরে আসতেই দমচাপা আবহাওয়াটা যেন একটু হালকা হলো। এপাশ ওপাশ তাকাতেই রূপককে দেখতে পেলাম। ডান দিকে বাঁক নিয়ে ও বাড়ির পিছন দিকে যাচ্ছে। আধখানা চাঁদের আবছায়া আলোয় ওকে দেখতে তেমন অসুবিধে হচ্ছিল না, কিন্তু যখন ও ফাঁকা জমিতে এসে পড়ল তখন যেন মনে হলো একটা কুৎসিত কালো কুয়াশা ওকে ঘিরে ধরেছে। ফলে রূপক অনেকটা অস্পষ্ট হয়ে পড়েছে আমার চোখে। রূপককে অনুসরণ করে কতক্ষণ পথ চলেছি মনে নেই। অন্ধকার মাঠ, গাছপালা, ডোবা, পুকুর সব পেরিয়ে অবশেষে যেখানে এসেও থামল সে জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। একপাশে একটা উঁচু পাঁচিল, আর তার গা ঘেঁষে বিশাল বিশাল একজোড়া বট গাছ। তাদের ডালপালা পাতা সব মিলে চাঁদের আলোকে রুখে দিয়েছে। আমি কিছুটা দূরত্ব বজায় রেখে রূপককে অনুসরণ করছিলাম। অন্ধকার জায়গাটায় ঢুকে পড়তেই আমি রূপককে আর দেখতে পেলাম না। নিঝুম রাতের কনকনে শীতে আমার হাত পা কাঁপছিল। মনে হচ্ছিল হকি স্টিকটা এই বুঝি মুঠো থেকে আলগা হয়ে পড়ে যাবে। নিতান্তই মনের জোরে সামনে এগিয়ে চললাম। এদিকটায় কোনো বসতি নেই। সামনে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা যে পুরনো আমলের বাড়িটা দেখতে পাচ্ছি সেটা বোধহয় পরিত্যক্ত। হয়তো কোনো কালের রাজবাড়ি কি জমিদার বাড়ি হবে। আরেকটু এগোতেই অন্ধকার এবং পাঁচিল বাড়িটাকে সম্পূর্ণ আড়াল করে দিল। তারপরেই একটা উৎকট দুর্গন্ধ আমার নাকে এলো। গাঢ় অন্ধকারের ভিতরে পুরোপুরি ঢুকে পড়তেই একটা খসখস শব্দ আমার কানে এলো। তারপর ঝটপটা নিঃশব্দ এবং কয়েকটা চাপা কর্কশ চিৎকার। আমি টর্চ জেলে ওঠার আগেই খুঁটোখুটি আরো বেড়ে গেল। বেড়ে উঠল চিৎকার। টর্চ জ্বালতেই এক অদ্ভুত দৃশ্য আমার চোখে পড়ল। প্রকাণ্ড মাপের 4-5টা শকুন জোড়া বট গাছের গুড়ির কাছে রূপককে ঘিরে ঝটপটিয়ে বেড়াচ্ছে। আধারকানা হয়ে শকুনগুলো ছেলেটাকে আঁচড়াচ্ছে, ঠোকরাচ্ছে। বিশাল ডানার ঝাপটে কর্কশ চিৎকার করছে, কিন্তু ছেলেটা সেদিকে ভ্রুক্ষেপ নেই। যেন শকুনগুলোর কোনো অস্তিত্বই ও টের পায়নি। ও এক মনে বটগাছের গুড়ির কাছে এখানে ওখানে বিক্ষিপ্তভাবে মাটি খুঁড়তে চেষ্টা করছে। মনে হচ্ছে লুকোনো কিছু যেন মরিয়া হয়ে খুঁজছে। টর্চের আলো একটু বাঁদিকে ঘোরাতেই দুর্গন্ধের উৎসটা খুঁজে পেলাম। মৃত পশুর একটা ভাগাড়। শেয়াল শকুনে খুবলে খাওয়া গলিত সব দেহের নমুনা। কয়েকটা কালো শকুন সেখানে বসে আছে, উসখুস করছে। আমার হাতের টর্চটা জ্বলন্ত অবস্থাতেই মাটিতে রাখলাম। তারপর হকি স্টিক নিয়ে এগিয়ে গেলাম আচ্ছন্ন রূপককে শকুনের হিংস্র নখের আঁচড়ে হাত থেকে বাঁচাতে। ও তখনও বট গাছের গোড়ায় মাটি খোঁড়ার চেষ্টা করছে। আমি বার কয়েক এলো পাথারি হকি স্টিক চালাতে শকুনগুলো তীব্র চিৎকার করে সরে গেল তফাতে। আমার গায়ে শালটা খুলে পড়ে গেল। আমি তখনও ক্ষিপ্তের মতো হকি স্টিক চালাচ্ছি। কনকনে শীতের অনুভূতি মুহূর্তেই যেন উবে গেছে। রূপকের নাম ধরে কয়েকবার ডাকলাম, রূপক, 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 রূপক। ও শুনতেই পেল না। তখন ঝুঁকে পড়ে ওর হাত ধরে এক হ্যাচকা টান মারলাম, কিন্তু ও ঝটকা দিয়ে আমার হাত ছাড়িয়ে নিল। আবার মাটি খুঁড়তে লাগলো। শকুনগুলো আবার ধেয়ে আসছে আমাদের কাছে, ঠোঁট নখে আক্রমণ করতে চেষ্টা করছে। ওদের শরীরের বিশ্রী গন্ধে যেন বমি পেয়ে যাবে। এক্ষুনি আমি স্টিক ঘুরিয়ে আবারও ওদের হটিয়ে দিলাম। তারপর রূপকের হাত ধরে প্রাণপণে টান মারলাম। ও বাধা দিতে চেষ্টা করলো,
টের পেলাম রোগা ছেলেটার শরীরে কি অস্বাভাবিক ক্ষমতা, যেন অলৌকিক কোনো শক্তি ভর করেছে। তবে আমি হাল ছাড়লাম না, ওর সঙ্গে ধস্তাধস্তি চালিয়ে গেলাম পুরো দমে। ওকে ঘিরে থাকা একটা রহস্যময় কুয়াশা আমার এই আক্রমণে অস্থিরভাবে পাক খেতে লাগলো। একটা বুনো গন্ধ নাকে আসছিল, আমার চেতনা অবশ করে দিতে চাইছিল যেন। আমি লড়াই করে চললাম, শরীর ও মনের লড়াই। হঠাৎই কুয়াশা কেটে গেল, মনের চাপটাও হালকা হয়ে গেল একই সঙ্গে। দড়ি টানাটানির খেলায় আচমকা কেউ যেন অন্য প্রান্তের মুঠো আলগা করে দিয়েছে। রূপকের প্রতিরোধ শিথিল হয়ে এলো। ওকে টেনে দাঁড় করিয়ে ছুটতে চেষ্টা করলাম। হকি স্টিক ফেলে রেখে জ্বলন্ত টর্চটা তুলে নিলাম। টর্চের আলোর তেজ কিছুটা কমে এলেও একেবারে অকেজো হয়ে যায়নি। কোথা থেকে দু টুকরো ছেঁড়া মেঘ এসে চাঁদকে আড়াল করে দিয়েছে, ফলে ফেরার পথে টর্চের আলো কাজে লাগলো। ঘোলাটে অন্ধকারে দ্রুত পা ফেলে আমরা ফিরে চললাম। রূপকের মুখে কোনো কথা নেই, যন্ত্রের মতো আমার আশেপাশে পা চালিয়ে যাচ্ছে। শকুনগুলোর ডানা ঝটপটানির শব্দ এখন কানে আসছে না বটে, তবে তাদের কর্কশ ডাকের বিক্ষিপ্ত অংশ এখনো শোনা যাচ্ছে। নিমাইবাবুর বাড়িতে যখন পৌঁছলাম তখন শরীর ভীষণ ক্লান্ত, একই সঙ্গে ঠান্ডা লেগে গলা ভারী হয়ে উঠেছে। রূপকের ঘোর তখনও বোধহয় পুরোপুরি কাটেনি, কারণ ও জুতো খুলে প্রথমেই গেল কলতলার দিকে। মাটি মাখা হাত পা ধুয়ে নিল, তারপর হাত পা মুছে শটান ও ঘরে গিয়ে ঢুকল। জামা কাপড় ছেড়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল বিছানায়। আমি ঘরের আলো জেলে ওর কিশোর মুখটির দিকে দেখলাম। সরল নিষ্পাপ ঘুমন্ত মুখে বিশ্রী নখের আঁচড়, কয়েকটা জায়গায় রক্ত ফুটে বেরোচ্ছে। ফিরে এসে বাড়িটাকে আগের মতোই নিঝুম অবস্থায় পেয়েছি, কারো ঘুম ভাঙেনি। এমনকি অনন্ত রূপকের খাটের একপাশে ঘুমোচ্ছে। দরজা বন্ধ করে ওকে নিচু গলায় ডাকলাম, অনন্ত, অনন্ত, অনন্ত। কিন্তু ওর ঘুম ভাঙল না। তখন আলতো করে বার কয়েক ধাক্কা দিলাম। এবারে অনন্ত ধর্মরিয়ে চোখ কচলে উঠে বসল, আমার দিকে তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, এ কি মোহনদা, আপনার শাল কোথায়? আর পোশাকেরই ভাই এই হাল কেন? অকস্থল থেকে শালটা ফেরত আনা হয়নি। তাছাড়া পাখিগুলোর আঁচড়ে পাঞ্জাবি ছিঁড়ে গেছে। সারা পোশাকে ময়লা মাটির দাগ, হাতের দু এক জায়গায় ছড়ে গিয়ে জ্বালা করছে, তবে রক্ত বের হয়নি। অনন্তকে বললাম রূপকের মুখটা দেখতে। দেখে ও অবাক হয়ে বলল, সে কি, আজ রাতেও ঠেকানো গেল না? আমি বললাম, না, তবে রহস্যটা কিছুটা ভেদ করেছি, বাকিটা সমাধান করব কাল সকালে। এখন ভীষণ টায়ার্ড লাগছে, তুমি একটু সরে শো দেখি। এই খাটেই তিনজনে ভাগাভাগি করে ঘুমিয়ে পড়ি। জামা কাপড় ছেড়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। খুব শীত করছিল। খাটের পায়ের কাছে বাড়তি কম্বল ছিল, সেটা টেনে নিয়ে গায়ে মুড়ি দিলাম। যতদূর মনে পড়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছি। গভীর সম্মোহনে রূপককে ঘুম পাড়িয়ে ঘরের দরজা খুলে দিলাম। বাইরে অনন্ত অপেক্ষা করছিল। ওকে বললাম, বাড়ির সবাইকে আসতে বলো, রহস্যের বাকি সমাধানটুকু সকলের সামনেই হোক। অনন্ত চটপট চলে গেল সবাইকে ডেকে আনতে। আমি জানি কি ভীষণ উৎকণ্ঠা নিয়ে নিমাইবাবু, কমলাদেবী আর বিনোদ অপেক্ষা করছে। খুব ভোরে নিমাইবাবু আমাদের ঘরের দরজায় ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়েছেন। তারপর রূপকের অবস্থা দেখে হতাশায় দীর্ঘশ্বাস ফেলে বলেছেন, ছেলেটাকে তাহলে আর বাঁচাতে পারলাম না মোহনবাবু। আমি তাকে ভরসা দিয়ে বলেছি, আমি কিন্তু এখনো আশা ছাড়িনি। রূপক ঘুম থেকে উঠুক, কিছু খেয়ে দিয়ে নিক,
তারপর ওকে আমি কিছুক্ষণের জন্য হিপনোটাইজ করব। আমার ধারণা সম্মোহিত অবস্থায় প্রশ্ন করলেই রূপকের কাছ থেকে সব রহস্যের উত্তর আমরা পেয়ে যাব। আপনাকে শুধু এইটুকুই জানিয়ে রাখি, ওর গায়ে মুখে যে আঁচড়ের দাগ গত 15 দিন ধরে দেখছেন, সেগুলো শকুনের নখের আঁচড়। শকুনের নখ? হ্যাঁ, গতরাতে সব ঘটনা তাকে খুলে বলেছি। তারপর প্রাতরাশের পালা শেষ করে আমি রূপককে নিয়ে তৈরি হয়েছি। অনন্তকে বলেছি ঘরের বাইরে অপেক্ষা করতে। গভীর সম্মোহনের সময় তৃতীয় কেউ সামনে থাকলে আমার অসুবিধা হয়। রূপককে গভীর সম্মোহনে ডুবিয়ে দিতে বিশেষ বেগ পেতে হলো না। এমনিতেই ওর ঘুমের ঘোরে কথা বলার অভ্যাস। তাছাড়া কিছুটা ভুলো মনো বটে। এই ধরনের মানুষদের সচেতন জগৎ থেকে অবচেতন জগতে ঠেলে দেওয়া বেশ সহজ। এরাই সম্মোহনের আদর্শ পাত্র। একটু পরেই সবাইকে সঙ্গে করে অনন্ত এসে ঘরে ঢুকল। রূপক চোখ বুজে টান টান হয়ে বিছানায় শুয়ে। নিমাইবাবু, তার স্ত্রী ও বিনোদ রূপকের মাথার দিকে গিয়ে দাঁড়ালো। অনন্ত রইল আমার পাশে। আমি নিমাইবাবুকে লক্ষ্য করে বললাম, সম্মোহনের ঘোরে রূপক এখনো ঘুমিয়ে, কিন্তু আমি ওকে যেসব প্রশ্ন করব ও ঘুমন্ত অবস্থাতেই তার ঠিক ঠিক উত্তর দিয়ে যাবে। আপনারা যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করবেন, কারণ আমি ছাড়া আর কারোর কথাই রূপক এখন শুনতে পাবে না। সকলে নীরবে ঘাড় নেড়ে সম্মতি জানালো। তখন রূপকের শরীরে ঝুঁকে পড়ে আমি আরো বার কয়েক সম্মোহনের ভঙ্গিতে ওর দেহের উপর হাত চালালাম। তারপর শুরু হলো প্রশ্নোত্তরের পালা। রূপক, রূপক, আমার কথা শুনতে পাচ্ছ? ক্লান্ত স্বরে রূপক উত্তর দিল, শুনতে পাচ্ছি। আমি যা জিজ্ঞেস করব তুমি তার ঠিক ঠিক জবাব দেবে। আমি ছাড়া আর কারোর আদেশ তুমি এখন মানবে না। না, মানব না। তাহলে বলো, পুরো জমিদার বাড়ির পাশের জোড়া বটতলায় তুমি রোজ কি করতে যাও? সকালে বিনোদের কাছে জেনেছি পাঁচিল ঘেরা পুরনো বাড়িটা এককালে জমিদার বাড়ি ছিল। রূপক বলল, মেসমারের পুঁথি খুঁজতে। মেসমারের পুঁথি? আমি অবাক হয়ে গেলাম। মেসমার সম্পর্কে এই বালক কতটুকু জানে? ঘরের আর সবাই আমার স্তম্ভিত মুখের দিকে তাকিয়েছিল। আমি স্পষ্ট স্বরে ঘুমন্ত রূপককে প্রশ্ন করলাম, তুমি ঠিক বলছো? মেসমারের পুঁথি? তুমি জানো মেসমার কে? সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া গেল, জানি। অস্ট্রিয়ান ডাক্তার ফ্রান্স আন্টোর মেসমার 1774 সালে জার্মানিতে জন্ম, মারা গেছেন 1815 সালে জার্মানিতে। রোগীদের দেহের উপরে চুম্বক চালিয়ে রোগ সারাতেন। পরে চুম্বক ছেড়ে শুধু হাত জ্বালিয়ে রোগ সারাতে শুরু করেন। তিনি এটাকে বলতেন অ্যানিম্যাল ম্যাগনেটিজম। কিন্তু কয়েকজন রোগীর রোগ সারাতে গোলমাল হওয়ায় পুলিশের নজরে পড়েন। তখন দেশ ছাড়া হয়ে চলে যান প্যারিসে। পরে একই কারণে তাকে প্যারিসে ছাড়তে হয়। সকলে মেসমারকে প্রতারক, ভণ্ড বলে অভিযুক্ত করেন। তার রোগ সারানোর পদ্ধতি নাকি পুরোপুরি ফাঁকিবাজি ছিল। কিন্তু
দুটো উজ্জ্বল প্রমাণ রয়েছে। প্রথমত, স্কটল্যান্ডের সার্জেন্ট জেমস ব্রেইট 19 শতকের মাঝামাঝি মেসম্যানের পদ্ধতিকে উন্নত করে তার নাম দেন হিপনোটিজম। গ্রিক শব্দ হিপনোসিস থেকে হিপনোটিজম শব্দটা তিনি তৈরি করেছিলেন। হিপনোসিস এর অর্থ হলো ঘুম। যেমন আমি এখন ঘুমিয়ে রয়েছি। হ্যাঁ, যা বলছিলাম, ফ্রান্স মেসমারের নাম থেকেই মেসমারিজম শব্দই এসেছে, যার অর্থ হিপনোটিজম। পড়া মুখস্থ বলার মতো কথা শেষ করে রূপক থামল। শেষের দিকে ওর কণ্ঠস্বর কিছুটা ক্ষীণ হয়ে এসেছিল। ও থামতেই নিমাইবাবু আমাকে জিজ্ঞেস করলেন, মোহনবাবু, ও যা যা বলল সব সত্যি? আমি মাথা নেড়ে জানালাম, সব সত্যি। তখন আত্মগতভাবেই নিমাই সরকার বললেন, কৃষ্ণনগরের সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক বলেছিলেন সবনাম্বুলিজম, হিপনোটিজম, মেসমারিজম। তারপর আমার চোখে চোখ রেখে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা আচ্ছা মোহনবাবু, সবনাম্বুলিজম মানে কি? ওটাও কি হিপনোটিজম? আমি একটু কেশে বললাম, না, ওর মানে হলো ঘুমিয়ে চলা। যেমন রোজ রাতে রূপক ঘোরের মধ্যে চলাফেরা করে, জোড়া বটতলায় গিয়ে মাটি খোঁড়ে। আপনার কাছে সব শুনে মনে হয়েছিল রূপক ঘরের মধ্যে আক্রান্ত হতে পারে না, তাহলে কি রাতে ও বাইরে বের হয়, বেরিয়ে কোনো পশু বা পাখির নখের আঁচড়ে আহত হয়? দেখলাম আমার সন্দেহই সত্যি হলো। সম্মোহনে ঘোরে রূপক রোজ রাতে বেরিয়ে পড়তো বাইরে, ঠিক ঘুমিয়ে চলা মানুষের মতো। কমলা দেবী হঠাৎ মুখে আঁচল গুজে ফুপিয়ে উঠলেন। বিনোদ মাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। আমি রূপককে আবার প্রশ্ন করলাম, মেসমারের পুঁথিতে কি আছে? রূপক বলল, তাতে হিপনোটিজমের অনেক বিচিত্র পদ্ধতির কথা লেখা আছে। মেসমারের নিজের হাতের লেখা জার্মান ভাষায়। মেসমারের সময় টাইপরাইটার আবিষ্কার হয়নি, তাই হাতে লেখা। পুঁথিটা খুব দামি। এটার কথা পৃথিবীর মানুষ এখনো জানে না। পুঁথিটা জোড়া বটতলায় কোথায় আছে তুমি জানো? না, জানি না বলেই তো রোজ রাতে খুঁজতে যাই। তবে ওখানে কোথাও আছে নিশ্চয়ই। রূপকের দৃঢ় বিশ্বাসে কারণ বুঝতে পারলাম না। কেউ কি ওর মনে এই বিশ্বাস বদ্ধমূল করে দিয়েছে? পুঁথিটা কার? পরের প্রশ্ন করলাম ওকে লক্ষ্য করে। আগ্রহে কৌতূহলে অনন্ত আমার কাছে এগিয়ে এলো। রূপক বলল, ওটা ওলফগ্যাং মুলারের কাছে ছিল। উনি কোত্থেকে পেয়েছিলেন জানি না। পরে তার কাছ থেকে কিনেছিলেন হরিশ চক্রবর্তী। ওলফগ্যাং মুলার কে? সম্মোহন বিশারদ। জার্মানি থেকে পালিয়ে ভারতে চলে এসেছিলেন। মুলার মেসমারের পুঁথির পাঠ উদ্ধার করতে পারেননি, তাই হরিশ চক্রবর্তীকে 30,000 টাকায় বিক্রি করে দেন। আর হরিশ চক্রবর্তী? তিনিও সম্মোহন শাস্ত্রে পণ্ডিত। মেসমারের পুঁথিটা কেনার পর
লাশোদ্ধার করার আগে সেটা তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। কে চুরি করেছিল? বুড়ো পতিত পাবন। সে হরিশ চক্রবর্তীর বাড়িতে কাজ করত। তাকে তাকে অন্য কেউ বোধহয় অনেক টাকার লোভ দেখিয়েছিল। তাই সে কিছু না বুঝেই পুঁথিটা চুরি করে। হরিশ চক্রবর্তী পতিত পাবনকে সন্দেহ করে জেরা করেন। তারপর তাকে সম্মোহন করে অনেক প্রশ্ন করেন। তাতেই জানা যায় পতিত পাবন পুঁথিটা জোড়াবটতলায় লুকিয়ে রেখেছেন। রূপক সামান্য উসখুস করছিল দেখে আমি আরো কয়েকবার গভীর মনোযোগে ওর শরীরের উপর হাত চালালাম। ও আবার শান্ত হলো। আমি জিজ্ঞেস করলাম, জোড়াবটতলায় কোথায় লুকিয়ে রেখেছে সেটা পতিত পাবন বলেনি? না, তার আগেই সম্মোহিত অবস্থায় সে হার্ট অ্যাটাকে মারা যায়। তার অনেক বয়স হয়েছিল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে খাটের কাছ থেকে সরে এলাম। একটা চেয়ার টেনে নিয়ে তাতে গা ছেড়ে বসে পড়লাম। নিমাইবাবু, কমলা দেবী ও বিনোদ চুপচাপ দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো রূপকের কথা শুনছিল। আমাকে চেয়ারে বসে পড়তে দেখে উদ্গ্রীব স্বরে তিনজনই একসঙ্গে বলে উঠল, কি হলো মোহনবাবু, কি হলো? আমি হেসে বললাম, কিছু না, একটু বিশ্রাম নিচ্ছি। রূপকের উত্তর শুনে এটা স্পষ্ট বোঝা যায় কেউ ওকে এসব কথা সবিস্তারে বলেছে। ওকে পাখি পড়া করে শিখিয়েছে, আর যে শিখিয়েছে সম্ভবত সেই হিপনোটাইজ করে ওকে দিয়ে পুঁথিটা খোঁজাচ্ছে। রহস্যটা এবারে নিশ্চয় পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে। কিন্তু কে ওকে হিপনোটাইজ করে বারবার রাতের অন্ধকারে মেসমার সাহেবের পুঁথি খুঁজতে পাঠাচ্ছে? বিনোদ জোরালো গলায় জানতে চাইল, যেন নামটা জানতে পারলেই সে লোকটাকে এক হাত দেখে নেবে। আমি বললাম, সেটা রূপককেই জিজ্ঞেস করে দেখি। তারপর চেয়ারে বসে রূপককে উদ্দেশ্য করে উঁচু গলায় প্রশ্ন করলাম, তোমাকে কে পুঁথি খুঁজতে পাঠায়? ও স্পষ্ট গলায় বলল, হরিশ চক্রবর্তী। আমি ঘরে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলাম এই নামে কাউকে তারা চেনেন কিনা। তাতে নিমাইবাবু, কমলাদেবী, বিনোদ সকলেই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কিছুক্ষণ চুপ করে থেকে আমি নিমাইবাবুকে বললাম, নিমাইবাবু, রাতের ওই ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমি রূপককে সম্মোহিত অবস্থায় কতগুলো আদেশ দিয়ে যাচ্ছি। তাতে কতটুকু বা কতদিন কাজ হবে বলতে পারছি না, বরং সবচেয়ে ভালো হবে যদি আপনি এই অঞ্চল ছেড়ে চলে যেতে পারেন। কারণ দুটো সম্মোহনের শক্তির লড়াইয়ে রূপকের মনের কোনো ক্ষতি হতে পারে, ওর পড়াশোনাও নষ্ট হয়ে যেতে পারে। কমলা দেবী ডুকরে কেঁদে উঠে স্বামীকে বললেন, তুমি কালিয়ে পাড়া ছেড়ে চলো। বিনোদ কিছুক্ষণ গম্ভীর থেকে বলল, সেই ভালো বাবা। আমি তখন চেয়ার ছেড়ে খাটের কাছে উঠে এলাম। রূপককে বারবার নির্দেশ দিলাম জোড়া বটতলায় আর কখনো যেন সে না যায়। ওকে বোঝালাম হরিশ চক্রবর্তীর সমস্ত কাহিনী মিথ্যে, পুঁথির কথা মিথ্যে, পতিত পাবনের কাহিনীও মিথ্যে, সব মিথ্যে। রূপক সম্মোহনের ঘোরেই বলল, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আমি আর জোড়াবটতলায় যাব না, কিছুতেই যাব না। অনুভব করলাম হঠাৎই ঘরের মধ্যে বাতাসের চাপ বাড়ছে। রূপকও একটু যেন ছটফট করছে, নাকে আসছে হালকা বুনো গন্ধ। আর কাল রাতের মতোই শুরু হয়ে গেছে দুটো ইচ্ছে শক্তির টানাপোড়েন। আমি সমস্ত মনোযোগ এক করে রূপককে নির্দেশ দিয়ে চললাম, জোড়া বটতলায় আর কখনো যাবে না। হরিশ চক্রবর্তীর সমস্ত কাহিনী মিথ্যে, পুঁথির কথা মিথ্যে,
পতিত পাবনের কাহিনী মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। ওর শরীরের উপর হাত চালাতে লাগলাম বারবার। নিজের কানেই আমার গলার স্বর কেমন যেন হিসেসে ভয়ঙ্কর শোনালো। একটু পরেই রূপক ভীষণ ঝিমিয়ে ক্লান্ত হয়ে পড়ল। ওর কথাগুলো কেমন যেন অস্ফুট শব্দে থেমে থেমে বেরিয়ে আসছে ঠোঁট চিরে। ঘরের বাতাসের চাপ ধীরে ধীরে কমে গেল, গন্ধটা মিলিয়ে গেল। ইচ্ছাশক্তির টান পড়েন হালকা হলো। পকেট থেকে রুমাল বের করে কপালে বুলিয়ে নিলাম। এই শীতেও আমি ঘেমে উঠেছি। মনে মনে খুব আনন্দ হলো। হরিশ চক্রবর্তীর সম্মোহনের জাদুকে হারিয়ে দিতে পেরেছে জাদুকর মোহন কুমার। কিন্তু একটা কথা ভেবে বেশ খটকা লাগলো। হরিশ চক্রবর্তী এখন কোথায় জানি না, তবে দূরে থেকেও সে কিন্তু রূপককে সম্মোহন করতে পেরেছে। এই দূর সম্মোহন বিদ্যা আমার জানা নেই। কখনো এ বিষয় নিয়ে শুনিওনি কিছু। স্বীকার করতে দ্বিধা নেই, হরিশ চক্রবর্তী সম্মোহন বিদ্যায় অত্যন্ত দক্ষ। কারণ দূরত্বের ব্যবধান পেরিয়ে তার সম্মোহন অচেতন করে দিতে পারে কোনো সচেতন মানুষকে। এমনকি আমার মনের উপরেও চাপ সৃষ্টি করেছিল দূর থেকে। কিন্তু এখন কোথায় সে, কত দূরে আছে? সে কথাই জিজ্ঞেস করলাম রূপককে। ও ক্লান্ত স্বরে জবাব দিল, জানি না, অনেক দূরে। একটু থেমে আবার বলল, আগে তো এই ঘরেই থাকতেন। রোজ রাতে বেরিয়ে জোড়াবটতলায় যেতেন পুঁথি খুঁজতে। একদিন এক ঝড় বৃষ্টির রাতে বটতলা থেকে হাতে পায়ে কাদামাটি মেখে বাড়ি ফেরার সময় তার মাথায় বাস পড়ে। তারপর থেকে উনি কোথায় গেছেন জানি না, অনেক দূরে। জানি না, সে প্রায় 50 বছর আগের কথা। জানি না, জানি না, অনেক দূরে। শীতের বাতাস ঘুরপাক খেয়ে গেল ঘরের ভেতরে। কমলা দেবী ভয়ে চিৎকার করে উঠলেন। বিনোদ হা করে ছোট ভাইকে দেখছিল, আর নিমাইবাবু পাথর। রূপকের শেষ কথাগুলো ফিসফিসে প্রতিধ্বনি হয়ে ঘরের মধ্যে ভাসছিল। জানলার বাইরে দিনের আলো যেন কমজোরি হয়ে গেল সহসা। একটা শকুনের আর্তচিৎকার শোনা গেল দূর থেকে। আমি অনন্তর দিকে ফিরে বললাম, অনন্ত, কাজ শেষ। এবারে তৈরি হয়ে রূপকের ঘুম ভাঙিয়ে দিয়েই আমরা কৃষ্ণনগরে রওনা দেব। নিমাইবাবুকে বললাম, এ বাড়িতে একটা দিনও থাকবেন না। প্রেতের সম্মোহনের সঙ্গে লড়াই করার শক্তি আমার নেই। আজ না হয় কাল আমাকে হারতেই হবে। শেষ পর্যন্ত অলৌকিক সম্মোহনই জিতবে। ওরা ঘর থেকে বেরিয়ে গেলে আমি ধীরে ধীরে রূপকের ঘুম ভাঙালাম। সম্মোহিত অবস্থার সব কথা যেন ও ভুলে যায় সেই রকম নির্দেশ দিয়েছিলাম। ফলে ঘুম ভেঙে আমাকে দেখেই বলল, কি মোহনদা, ম্যাজিক হয়ে গেল? কই দেখাও। আর সেই পয়সার ম্যাজিকটা শিখিয়ে দেবে বলেছিলে। আমি ওকে শুয়ে থাকতে বলে ঘরের বাইরে বেরিয়ে এলাম। টাকা নিতে রাজি না হওয়ায় নিমাইবাবু শেষ পর্যন্ত আমাকে একটা পাজামা পাঞ্জাবি ও একটা কাশ্মীরি শাল উপহার দিয়েছেন। কৃষ্ণনগরের ট্রেনে তুলে দিতে এসে দুহাত ধরে বারবার কৃতজ্ঞতা জানিয়েছিলেন। ওই ঘটনার পর বহুদিন কেটে গেছে, কিন্তু আজও আমি হরিশ চক্রবর্তীর কথা ভুলিনি মেসমারের পুঁথির কথা। বিশ্বাস হতে চায় না, আবার অবিশ্বাস করি এমন মনের জোরও আমার নেই।